প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্রের সংলাপে। সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে স্বপ্ন ধরার সৌজন্যে। দর্শক, দ্বিতীয়বারের মতো নির্বাচনে জয় পাওয়ার ৭৭ দিন পর বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ভবনে দেশটির ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি, যার মধ্যে দিয়ে ২৪৮ বছরের মার্কিন ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে গেলেন তিনি। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই অভিবাসী বিতরণ কর্মসূচি, জন্মসূত্রে দেশটির নাগরিকত্ব বাতিল, ক্যাপিটাল হিলের দাঙ্গায় বন্দীদের মুক্তি, শুল্ক বৃদ্ধি, জলবায়ু তহবিল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া সহ বেশ কিছু সংবেদনশীল পদক্ষেপ নিয়েছেন তিনি। ট্রাম্পের এমন পদক্ষেপ তীব্র সমালোচনার জন্ম দিয়েছে সারা বিশ্বে। ট্রাম্পের ক্ষমতা নেয়ার কী প্রভাব পড়তে পারে বাংলাদেশের রাজনীতিতে, তা নিয়ে রয়েছে আলোচনা। শপথ গ্রহণের আগে থেকেই বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার নিয়ে সরব ছিলেন তিনি। অন্যদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার দোসররাও খুব আশা নিয়ে আছেন ট্রাম্প ক্ষমতায় আসার পর ভারত ও ট্রাম্প মিলে বাংলাদেশে তাকে ঘিরে আসতে সহায়তা করবেন, এমনি কি তাকে ক্ষমতায়ও ফিরিয়ে দিবেন। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনা বিষয় আবারও ক্ষমতায় ট্রাম্প, কী প্রভাব বাংলাদেশে। আর এই বিষয়ে আলোচনার জন্য যে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক ও কলামিস্ট মাহবুব কামাল, এনবিআরের চেয়ারপারসন MS শাকিল চৌধুরী এবং লেখক, অ্যাক্টিভিস্ট ও ইউথ লিডার ডক্টর রাকিব আল হাসান। দর্শক, অনুষ্ঠানের প্রশ্ন করতে অথবা মতামত জানতে ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখা নম্বরে অথবা লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি, অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে। যাচ্ছি মূল আলোচনা বিষয় আবারও ক্ষমতায় ট্রাম্প, কী প্রভাব বাংলাদেশে। জনাব রাকিব, আপনাকে দিয়ে শুরু করি, কী প্রভাব পড়তে পারে বাংলাদেশে? দেখুন, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে তিনি ক্ষমতায় এসেছেন এবং বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। আপনি সূচনা লগ্নে আপনার প্রারম্ভিকতা আপনি বলেছেন যে এক টার্ম তিনি হারার পর তিনি আরেকবার বিজয়ী হয়েছেন এবং তিনি লোয়ার হাউস এবং আপার হাউস, দুই হাউসে তিনি খুব পপুলিস্ট ভোট এবং তার ইলেকটোরাল ভোট দুইটাতে তিনি খুবই ম্যান্ডেট পেয়ে তিনি ক্ষমতায় এসেছেন। এবং এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় এসেছে সারা ওয়ার্ল্ডে, তার আসার প্রারম্ভিকতা আমরা দেখেছি ফিলিস্তিন এবং গাজা যুদ্ধবিরতি শুরু হয়েছে এবং আমরা আশা করি খুব শীঘ্রই রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যাবে, এবং যদিও কিছুটা সময় বিলম্বিত হতে পারে, তারপর আমরা আশাবাদী সেটি হয়ে যাবে। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্পের আমি এটা ভিন্নভাবে অ্যাঙ্গেল বলতে চাই। সেটা হচ্ছে কি, আসলে ডোনাল্ড ট্রাম্প যে বলছে আমেরিকা ফার্স্ট, মেক আমেরিকা গ্রেট এগেন, এবং সে মেক আমেরিকা গ্রেট এগেনের ফার্স্ট লেয়ারে আমাদের বাংলাদেশ আসলে নেই। কারণ হচ্ছে কি, মার্কিন যুক্তরাষ্ট্রের যে রিপাবলিকান যে দলটি ক্ষমতা এসেছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন, এবং ডোনাল্ড ট্রাম্প সে কিন্তু প্রথাগত রিপাবলিকানদের চেয়ে কিছুটা ভিন্ন। আমরা তার আগের টার্মও তাকে দেখেছি, আমরা তার যুগকে আমরা সে ট্রাম্পিজম যুগ বলি, আমরা রিপাবলিকান যুগ না বলে আমরা সেটাকে ট্রাম্পিজম যুগ বলে অভিহিত করি। এবং সে জায়গা থেকে ট্রাম্পের আগের যে আচরণ যদি আমরা একটু পর্যালোচনা করি, তাহলে আমরা দেখব ট্রাম্প হচ্ছে একজন খ্যাপাটে রাষ্ট্রনায়ক কিংবা বিশ্ব শাসক নেতা, এবং সে জায়গা থেকে ট্রাম্পকে প্রেডিক্ট করাটা খুবই টাফ। তো সে জায়গা থেকে গতবারের তুলনায় এবার ট্রাম্প আমাদের কাছে আরও একটু বেশি ম্যাচিউরড মনে হচ্ছে, এবং তাকে কিছুটা প্রিপারেশন নিয়ে তিনি এই ক্ষমতায় এসেছেন। এবং আসার পরবর্তী সময় তিনি, আপনি যেটা আপনার বক্তব্যে রেখেছেন, সেটি হচ্ছে কি, তিনি আসার পরেই 150টি নির্বাহী আদেশ জারি করেছেন, 78টি পূর্ণ বাইডেনের আমলে নির্বাহী আদেশ তিনি বাতিল করেছেন। তিনি আবারও সেই জরুরি অবস্থা জারি করেছেন সেই মেক্সিকো বর্ডারে। তো সর্বোপরি বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক সম্ভাবনা তৈরি আছে, তেমন কিছু ঝুঁকির জায়গা আছে। আপনি যদি ফার্স্টে ঝুঁকির জায়গা আমাদেরকে বলেন, তাহলে সে জায়গা হচ্ছে কি, আমাদের যে মূল যে ইনকামের জায়গা, সেই জায়গাটি হচ্ছে কি আমাদের এক্সপোর্ট মার্কেট, সবচেয়ে বড় মার্কেট। সেটি হচ্ছে কি আমাদের, যদি আমরা অর্থনীতির দিক থেকে আলোচনা করি, তাহলে সেটি হচ্ছে কি আমাদের RMG মার্কেট, সেটি বলেছে RMG গার্মেন্টস। সেটি আমাদের 80% আসলে আমেরিকার উপর ডিপেন্ডেন্সি, এবং সেই ডিপেন্ডেন্সির জায়গা থেকে আপনি যদি খেয়াল করেন 2022 সালে আমাদের শুধুমাত্র গার্মেন্টস থেকে আমাদের ইনকাম এসেছে $10.41 বিলিয়ন। তো সে জায়গা থেকে আমাদের 2013 সালে GSP সুবিধা অফ করে দেওয়া হয়, এবং রানা প্লাজার পরবর্তী সময়ে বাংলাদেশের শ্রমিক আইন এবং শ্রমিকের সুরক্ষা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় সোচ্চার। তো আমাদের সে জায়গা থেকে যদি আমরা
নতুনভাবে কোনো উন্নতি না করতে পারি, সেখানে যদি এক্সট্রা কোনো শুল্ক আরোপ করা হয়, তাহলে সে জায়গা থেকে আমাদের এই গার্মেন্টসের শিল্প একটু ঝুঁকির মুখে পড়বে। আর এই মুহূর্তে যেহেতু আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা নেওয়ার পরে পূর্ববর্তী শেখ হাসিনা, ফেসিস্ট শেখ হাসিনা রেজিমের পরবর্তী সময়ে আমাদের অর্থনীতির অবস্থা কিছুটা ধীরগতি, সেই ধীরগতির অবস্থা থেকে আমাদের আগামীতে অর্থনীতি একটা বড় চ্যালেঞ্জের জায়গা তৈরি হতে পারে। সেটি সমাধানের সবচেয়ে বড় উপায় হচ্ছে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রকে ক্রস করে আমাদের ল্যাটিন আমেরিকা এবং ইউরোপে আরও নতুন বেশি বাজারজাত তৈরি করা, 1 নম্বর চ্যালেঞ্জ। আর 2 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে কি, আমাদের যেহেতু এই মুহূর্তে একটা ইন্টিরিয়াম গভর্নমেন্ট রয়েছে এবং আমরা যদি লাস্টে বাইডেনের আমলে আমাদের বাংলাদেশকে আলাদা একটি ডেস্কে করা হয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্রে, তো সে জায়গা থেকে আমেরিকা যেহেতু ট্রাম্পের সাথে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং ট্রাম্পের প্রেসিডেন্সি আমলে তার অনেক ভারতীয় বংশোদ্ভূত রয়েছে, এবং কি যেহেতু আমেরিকার রাজনীতি যেহেতু থিঙ্ক ট্যাঙ্ক এবং লবি ফার্ম দ্বারা পরিচালিত হয় এবং সেখানে মোটামুটি অনেক মোটা ব্রেন চাইল্ডে নিয়ন্ত্রিত হয়, সে জায়গা থেকে তাদের প্রভাব বিলম্বিত হয়ে বাংলাদেশে যদি নতুন কোনো রাজনৈতিক চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যদি খেয়াল করে থাকেন, ট্রাম্পের ইলেকশনের 5 দিন আগেই তিনি টুইটারে বাংলাদেশের সংখ্যালঘুর নির্যাতনের কথা বলে তিনি বলেছেন। আমি আবারও আসবো আপনার কাছে, এই পর্যায়ে আছি এনআরবি চেয়ারপারসন MS শেকিল চৌধুরী। আপনি বলুন যে ট্রাম্পের অন্যতম একটি বিষয় হচ্ছে যে তিনি অভিবাসী নীতি ক্ষেত্রে পরিবর্তন আনবেন এবং বাংলাদেশের 3 লাখ এখানে অভিবাসী রয়েছে এবং যারা অপেক্ষায় আছেন যে তারা জন্মগত সূত্রে যারা নাগরিক হবেন, ছেলে মেয়েরা, তাদের মাধ্যমে তারা নাগরিকত্ব পাবেন, এক্ষেত্রে কি সংকট বা সমস্যার সৃষ্টি হতে পারে? আপনাকে অনেক ধন্যবাদ। প্রেসিডেন্ট ট্রাম্প নতুন করে দায়িত্ব গ্রহণ করবার পরে উনার কোনো লোকাছাপা কোনো বিষয় নেই, উনি যা বলেন স্ট্রেট ফরওয়ার্ড। উনি তার মানে ইলেকশন ক্যাম্পেইন থেকে শুরু করে নিয়ে এই ডিরেকশনটা তিনি ঠিক রেখেছেন। মানে একটা জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আমরা তাকে কিন্তু খুব রিপাবলিকান হিসেবেও চিহ্নিত করতে পারবো না, ডেমোক্রেট হিসেবেও চিহ্নিত করতে পারবো না, কারণ উনি আগে কিন্তু ডেমোক্রেট ছিলেন, এরপরে তিনি রিপাবলিকান হয়েছেন এবং রিপাবলিকান হয়েও দলের মধ্যেও কিন্তু রিপাবলিকের যে সংস্কৃতি বা রাজনৈতিক যে দর্শন, এইটা কিন্তু ট্রাম্প, একটা কথা আমাদের সেই তরুণ বন্ধু আগেও বলেছেন যে ট্রাম্পের নিজস্ব একটা ধারা আছে। রিপাবলিকানদের একজন ভালো ফাইটার স্পিরিটওয়ালা লোক দরকার ছিল, টাকাওয়ালা লোক দরকার ছিল ক্যান্ডিডেট হিসেবে, তারা তাকে চুজ করেছিলেন এবং সেইটার তিনি পূর্ণ সদ্ব্যবহার করেছেন। তার অনেক জঞ্জাল মোকাবেলা করে কিন্তু তিনি প্রেসিডেন্ট হয়েছেন এবং তিনি একটা জিনিস ভালো বুঝেছেন যে আমেরিকানদের জাতীয়তাবাদী চেতনাটাকে তিনি খুব মানে বিকশিত করতে সক্ষম হয়েছেন। কি করলে হোয়াইট ভোটারদেরকে আমার দিকে টানা যাবে, এই জিনিসটি করেছেন। হাসপাতালের লাইনে যখন গেলে একজন আমেরিকান, হোয়াইট আমেরিকান যখন দেখে একজন ইমিগ্রেন্ট দাঁড়িয়ে আছে, তখন সে বিরক্ত হয় যে ওর জন্য লাইনটা বড় হয়ে গেছে। আমি ট্রেনে উঠতে যাচ্ছি, লাইনটা বড় হয়ে গেছে, ওর জন্য হয়েছে। এই সেন্টিমেন্ট বা এই চেতনাটাকে তিনি খুব উস্কাতে পেরেছেন, যে কারণে প্রায় 7,73,00,000 ভোট পেয়েছেন তিনি। ক্লোজ টু 50%, 49.67%-এর মতো কাস্টেড ভোটের তিনি পেয়েছেন, যেটি এর আগে কিন্তু অন্যান্য প্রেসিডেন্টের সময় পপুলার ভোট কিন্তু ছিল ডেমোক্রেটদের পক্ষে। সেই কালো ভোটও কিন্তু তিনি পেয়েছেন, বিকজ সেই কালো যে মানুষগুলো ছিল যারা আমেরিকান মূলধারার সাথে সম্পৃক্ত থেকেছে বা যারা মানে মনে করে নিজেদেরকে আমেরিকান অরিজিন, তারা কিন্তু এবার কিন্তু ট্রাম্পকে ভোট দিয়েছেন। আমাদের অনেক মুসলিম ভোটার ভোট দিয়েছে। সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যা যে কথাগুলো উনি আনছিলেন যে অনেকগুলো যুদ্ধ বন্ধ হয়ে যাবে, যুদ্ধ বন্ধ হবে, যুদ্ধ বন্ধ হওয়ার জন্য নয়। ট্রাম্পের ফিলসফি হলো যে আমেরিকার যেখানে ক্ষতি হবে আমি ওখানে যাব না, সেখানে কোথায় আমার মাতবরি করতে হবে এটা দরকার নেই। একটা কথা উনি বলেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার অনেক ভালো সম্পর্ক, তার অনেক ভালো সম্পর্ক অনেকের সাথেই হবে যদি আমেরিকার স্বার্থেই হবে সেটি। এই জায়গাটা তিনি ফোকাস করবেন। তিনি কিন্তু ওর অন্য কোনো প্রেসিডেন্সি, কার সাথে কোনো বন্ধুত্ব, এগুলোর থেকে আমাদের যেটা হবে, একটা কথা উনি এনেছেন সামনে, আমি এটাকে আবারও আমি রিপিট করতে চাই যে বাংলাদেশকে নিয়ে এই মুহূর্তে ইনিশিয়াল স্টেজে বাংলাদেশকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা কিন্তু হবে না। এটা ন্যাশনাল একটা পরিকল্পনার অধীনে আমাদের প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হবেন। এই যে জন্মসূত্রে নাগরিকত্বের যে বিষয়টি এসছে, যে নাগরিক আমেরিকাতে বৈধভাবে বসবাস করছে না, তার কোনো বাচ্চা জন্মগ্রহণ করলে সেটা ওই যে নাগরিকত্বের যে তাদের সাংবিধানিক যে আছে, সুবিধা আছে, সেই সুবিধার এটা প্রায় 150 বছর যাবৎ চালু আছে যে কোনো বাচ্চা যদি আমেরিকার মাটিতে জন্মগ্রহণ করে, তার মা বাবা বৈধ কি অবৈধ এটা বিষয় নয়, সে যদি বৈধভাবে বসে সে নাগরিক হবে। ওটাই বাতিল হয়েছে। যে কিন্তু আপনি বৈধভাবে নাগরিক আছেন ওখানে, কিন্তু আপনার বাচ্চা যে হবে না তা নয় কিন্তু। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে এটাতে কিন্তু এফেক্ট আমরা নয়, তার বন্ধু যদি বলেন যে প্রধানমন্ত্রী মোদির দেশ সবচেয়ে বেশি আক্রান্ত হবে, প্রায়
30 লাখ ভারতীয় আছে, যদি 20 থেকে মানে 44 লক্ষের মতো টোটাল আছেন ভারতীয়। আমরা বলতে চেয়েছি যে আমাদের বাঙালি 3 লক্ষ আছে, তারা অনেকেই উদ্বেগের ভিতরে আছে। আমাদের বাংলাদেশি 3 লক্ষ নয়, আমাদের বাংলাদেশ বাংলাদেশি প্রায় 12 থেকে 13 লক্ষ বাংলাদেশি আমেরিকাতে বসবাস করেন। দেশটা মোদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। 3 লক্ষ শুধু এই ট্রাই টেস্টে, নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট, এই তিনটাতেই প্রায় 3.5 লক্ষ। যারা অবৈধভাবে আছে 3 লক্ষের মতো আর কি, 12 লক্ষের উপরে আছে। আমি মনে করি না বাংলাদেশের এত লোক অবৈধ নাই। আমি খুব নিয়মিত যেহেতু খোঁজখবরটা রাখি, খুব বেশি হয় যদি আমার কাছে মনে হয় 1 থেকে 1.5 লাখ হবে কিনা আমি ডাউট আছে। কারণ বাংলাদেশিরা কিন্তু সাধারণত ইমিগ্রেশন, ফ্যামিলি ইমিগ্রেশনে যায়। ভিজিটার হয়ে যারা যায় তাদের অনেকে আবার ফিরে আসার সুযোগটা রাখে বলে তারা অবৈধ হতে চায় না। 6 মাসের মধ্যে ফিরে আসলে সে কিন্তু আবার যেতে পারছে। আমেরিকায় যে প্রেশারটা অবৈধ ইমিগ্রেন্টদের, সেটা হচ্ছে মেক্সিকানদের। এই মেক্সিকানরা কিন্তু বর্ডার ক্রস করেই চলে আসে। এই সমস্যা কিন্তু তাদেরকে এইখানেই বেশি বোকাচ্ছে। আমি বলছি যে বাংলাদেশের আর কি কি সমস্যা হতে পারে? আমাদের সমস্যা ওই যে আমাদের একটা কথা, কোনো সমস্যা হচ্ছে না আমাদের খুব গ্রস যে আমি অন্যদের থেকে ভিন্ন সমস্যা হবে এটা নয়। আমরা যে আরএমজির কথা যেটা এনেছে, আরএমজিতে কিন্তু অলরেডি আমরা কিন্তু অন্যদের থেকে কোনো প্রায়োরিটি পাই না, আমরা অনেক ট্যাক্স দিই। সে কিন্তু 10 থেকে 60% পর্যন্ত ট্যাক্স বৃদ্ধি করবেন আমেরিকার স্বার্থে তিনি বলেছেন। তো সেখানে কিন্তু আমরা খুব বেশি গার্মেন্টস যে ক্ষতিগ্রস্ত হবে, হায়ার এন্ডের কিছু যদি হয়, জেনারেলি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না, কারণ অলরেডি আমরা কিন্তু ট্যাক্স দিয়ে পাঠাই। আমরা যেখানে চীনের 60% এবং কানাডা, মেক্সিকোতে 25% ধরা হয়েছে, দেশগুলো কিন্তু যারা ছোট্ট প্রশ্ন আপনাকে করি যে অনেকেই, অর্থাৎ ট্রাম্প ক্ষমতায় আসীন হওয়ার পরে বাংলাদেশের রাজনীতি কি ঘটতে পারে, অর্থাৎ নানা রকম ইকুয়েশন বা আলোচনা চলছে, যেটা মানুষের বড় আগ্রহ আছে, এই সম্পর্কে আপনি সংক্ষেপে যদি বলেন। আমি একটা উদাহরণ আপনাকে দিই। বিশ্বব্যাপী মানুষ যখন ভোট কেন্দ্রিক রাজনীতিটা হয়, তার একটা পলিটিক্যাল রেটরিক আছে, যেখানে একটা ব্যাখ্যা আসে। একটা রাষ্ট্র ক্ষমতায় একজন বসার পরে কিন্তু আলোচনাগুলো রাষ্ট্র মিলিয়ে চলে যায়। প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত যে কোনো আক্রোশ বা কোনো রকমের অনুরাগ বাংলাদেশের প্রতি আছে, আমি এটা মনে করি না। উনি অনুরাগও থাকবে না, আক্রোশও থাকবে না। যদি তাই থাকতো তাহলে আমাদেরকে কিন্তু আরও অনেক সময় এইগুলো সাফারিংসে যেতে হতো। এর আগে ট্রাম্প রিজিমেও কিন্তু আমরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হই নাই। তারা একটা রাজনৈতিক দলের সাথে, আমি আগেই বলেছি, প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক দর্শনের থেকে তার আমেরিকার কনসেপ্ট এবং ব্যক্তিগত দর্শনটা বড়, যে কারণে সেখানে বিএনপি এসছে ক্ষমতায় না আওয়ামী লীগ আসছে, সে চিন্তা করবে তার আমেরিকার ইন্টারেস্টটা কোথায় সার্ভ হচ্ছে। অন্য কারো পলিটিক্যাল পারপাস সার্ভ করার জন্য সে কিন্তু অলরেডি বলে দিয়েছে ইউক্রেনে আমি কোনো বাড়তি যুদ্ধে যেতে চাবো না, বিকজ দে হ্যাভ টু পে ফর ইট। গাজাতে যেটা হচ্ছে, আমাদের এই ফিলিস্তিন যুদ্ধ যেটা হচ্ছে, সেখানে যদি ছোট্ট একটি প্রশ্ন করি, যেটি প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাম্পেইন অন্যতম একটি বিষয় ছিল ক্লিন আউট দ্য ডিপ স্টেট, যেটা ডিপ স্টেট যে বিষয়টা আপনি জানেন, সেখানে নানা রকমভাবে একটা থিঙ্ক ট্যাঙ্ক সেখানে ছিল, যারা ডিপ স্টেট করতো যুক্তরাষ্ট্র এবং নানা রকম প্রক্রিয়া করতো, তারই তো অংশ এই সাবকন্টিনেন্টও আছে। সেই ক্ষেত্রে যদি ডিপ স্টেটের কনসেপ্টটা যদি তিনি ক্লিন আউট করে, সেক্ষেত্রে কী হবে বাংলাদেশের? আমরা শুনেন, কোলাবোরেটিভ একটা ড্যামেজ আছেই। এইটা যদি এই জায়গাতে হয় আমরা কিছু এফেক্টেড হব, কিন্তু আমাদের এফেক্টেড থেকে ফাইট কিন্তু আরও অনেক লোক বেশি করবে। অলরেডি কিন্তু আপনি দেখেন ডিসিতে ফাইটগুলো হচ্ছে, আমরা এটাতে সাফারিংস হবে, আমাদের ইমিগ্রেশন প্রসেসগুলো ডিলেইড হবে। আমি এক্সপোর্টে যে ওপেন একটা সাপোর্ট সব সময় ছিলাম, এটা পাবো না, এগুলো আমাদের ডিফেক্ট করবে। বিজনেসের ক্ষেত্রে আমি বলছি, তবে আমি এখনও বলি প্রেসিডেন্ট ট্রাম্প ইজ এ বিজনেসম্যান প্রেসিডেন্ট, সুতরাং সে বিজনেসটাকে প্রায়োরিটি দিবে পলিটিক্সের থেকে বড়। ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। আমি জনাব মাহবুব কামাল, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই, বিশেষ করে বাংলাদেশে কী প্রভাব পড়তে পারে এবং কয়েকটি বিষয় যে তার ক্যাম্পেইনের অন্যতম ছিল ক্লিন আউট দ্য ডিপ স্টেট, এবং যেটি জর্জ সরোসের যে প্রক্রিয়া ছিল, নানা রকম তারা করেছে। অন্যদিকে এর ভিতরেই এই ডিপ স্টেট তারা করবে না বলেই বার্নিকাট এবং টিপলেইচ এবং ডেরেক হোগানকে তারা অলরেডি অর্থাৎ চাকরি থেকে বিচ্যুত করেছে এবং কয়েকজনের তদন্তই দিয়েছে যে আমরা ডিটেলসটির ভিতরে যাব না। সেক্ষেত্রে কী প্রভাব পড়তে পারে, গ্লোবালি কী প্রভাব পড়বে, আমাদের দেশে কী প্রভাব পড়তে পারে, এই বিষয়ে যদি বলেন। একটু সময় দিয়েন। আচ্ছা, প্রথমে হচ্ছে যে ও আজকে আমার সহ আলোচক, আমি জানতাম না, সে আমাকে অনেক আগে থেকেই চেনে। এই ব্রিলিয়ান্ট গাই, আমাদের নিউ জেনারেশনের একজন, মানে খুব গর্বের মতো একটা ব্যাপার। সে আজকে আমার সহ আলোচক, আমার খুব ভালো লাগছে। যাই হোক, আমি আগে দুইটা প্রেমিস দাঁড় করাবো। দুইটা প্রেমিস দাঁড় করালে হবে কি, আলোচনাটা করতে সুবিধা হবে। প্রথম প্রেমিসটা হচ্ছে এরকম যে আমেরিকান যে প্রেসিডেন্ট যারা ছিল, ধরেন 40টার মতো বোধ হয়, 47তম, এটা তো অনেকে তো 2বার হয়েছে,
এদের প্রত্যেকটা একজনের সঙ্গে কিন্তু আরেকজনকে আপনি মেলাতে পারবেন না, সবাই কিন্তু ইউনিক। এবং কি বলে যে এদের মধ্যে যেমন ধরেন যে আপনি রেগানের সাথে ক্লিনটনকে মেলাতে পারবেন না, জিমি কার্টারকে মেলাতে পারবেন না। আবার যদি লাস্ট সেঞ্চুরি আগের সেঞ্চুরি যায় তাহলে ধরেন যে জেমস মনরো, অ্যান্ড্রু জনসন, একটার সাথে একটা মিলবে না। তো ট্রাম্প হচ্ছে আপনার একটু অফ ট্র্যাকের প্রেসিডেন্ট আমেরিকান হিস্ট্রিতে, হ্যাঁ, অফ ট্র্যাকের। এবং ওনাকে কয়েকটা অভিধা আমি দিতে পারি, যেমন হি ইজ ফন্ড অফ ফ্যান্টাসি, 1 নম্বর। তারপরে 2 নম্বর হচ্ছে হি ইজ এ স্টান্ট মেকার। 3 নম্বর হচ্ছে হি ইজ এ মেলোড্রামাটিক পার্সন। হ্যাঁ, এগুলি আপনাকে হিসাবে নিতে হবে, যে মানে তার যে মানে গতি প্রকৃতি এবং তার যে অ্যাক্টগুলো, এগুলি মানে এই সমস্ত ক্যারেক্টারিস্টিক্স এগুলোর মধ্যে প্রভাব পড়ে। এটা পরে আসতেছি আমি। 2 নম্বর প্রেমিসটা হচ্ছে আপনার আমাদের মধ্যে একটা সাধারণ ধারণা আছে যে ডেমোক্র্যাট যেহেতু গণতান্ত্রিক, সুতরাং ডেমোক্র্যাটরা বোধহয় বেশি শান্তিপ্রিয়, মানে ইন কম্প্যারিজন টু রিপাবলিকান। এটা কিন্তু খুব ভুল ধারণা। ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের চাইতে বেশি যুদ্ধবাজ, আমেরিকান হিস্ট্রি যদি আপনি দেখেন। সেটা কীরকম, যেমন উইলসন গত শতাব্দীর এবং ক্লিনটন, আরও 2-1 আছে, এরা ছাড়া ডেমোক্র্যাটদের মধ্যে সবাই কিন্তু যুদ্ধবাজ। ইভেন বারাক ওবামা তার সেকেন্ড টেনিউরে কিন্তু সে আপনার মানে যুদ্ধ করছে আর কি। রিপাবলিকানরা মানে ইন কন্ট্রাস্ট দে আর মোর সফটার, অ্যাপার্ট ফ্রম বুশ অ্যান্ড হিজ সান। হ্যাঁ, তারা কিন্তু মোর সফটার। এবং আমরা দেখছি ট্রাম্পের গত 5 বছরে আপনার যেটা হচ্ছে যে আপনার কি বলে যে জেরুজালেম নিয়ে তার যে একটা সিদ্ধান্ত ছিল, এবং আর 2-1টা টুকটাক জিনিস ছাড়া বাই অ্যান্ড লার্জ পৃথিবী কিন্তু শান্ত ছিল এবং কোথাও তেমন কোনো আমরা ঝামেলা দেখিনি। তো এখন এই 2টা প্রেমিসের উপর যদি আমরা দাঁড়ায় দেখি, তাহলে দেখব যে ট্রাম্পের যে এই যে 150টা যে 150টা বোধ হয় না, 150টা যে নির্বাহী আদেশ উনি দিলেন আর কি, এগুলোর মধ্যে কিন্তু ওই যে তার ড্রামাটাইজেশন, তারপরে তার আপনার মানে স্টান্ট মেকিং ক্যারেক্টার, এই জিনিসগুলো কিন্তু রিফ্লেক্টেড হচ্ছে। হ্যাঁ, এখন যেমন ধরেন অধিবাসী, এই যে উনি বললেন অধিবাসীদের ব্যাপারে তার কি, তার কেন সে মানে লার্জেস্ট ডিপোর্টেশন ইন দি হিস্ট্রি অফ আমেরিকা সে করতে চাচ্ছে, এবং সে বলতেছে যে ইমিগ্রেন্টস ইনভেশন, ইমিগ্রেন্টরা নাকি আক্রমণ করতেছে আমেরিকাকে, ইনভেডার তারা। তো তার যুক্তিগুলি যেমন আমরা আগেও শুনছি, যেমন ধরেন যে সে বলে যে এই 80 বছর 85 বছরের দাদা দাদি বাবা মা নিয়ে আসে, আইসা এরা কাজ করে না, ফলে তারা ট্যাক্স দেয় না, আইসা হেলথ কেয়ারে ঢুকে, এটা কেন আমরা এইটা বিয়ার করবো। তারপরে বলতেছে ইন্ডিয়ান H1 ভিসা, স্পাউস ভিসা, ওখানে স্পাউসে চাকরি করার কোনো তারা ওখানে গিয়ে চাকরি চায়। তারপরে মেক্সিকানরা কি করে, কোনো লফুলি আসে না, বসকাবুসকি কাঁধে নিয়ে নদী পার হইয়া ক্যালিফোর্নিয়াতে চলে আসে। তো এই জিনিসগুলি সে বলতেছে যে এগুলি আমেরিকার উপর একটা বড় প্রেশার পড়তেছে। তারা ট্যাক্স পেয়ার না, কিন্তু তারা আবার হেলথ কেয়ারের তারা সুবিধা নিচ্ছে। আমি যে বিষয়টাকে আমরা একটু গুরুত্ব দিতে চাই সেটি হচ্ছে যে ট্রাম্প আসছে, তার আন্তর্জাতিক নীতির পরিবর্তনের কথা তিনি বলেছেন। বিশেষ করে আপনি বললেন যে ডেমোক্রেটরা যুদ্ধবাজ, এর অন্যতম কারণ হচ্ছে যে ডিপ স্টেটের ইনিশিয়েটররাই হচ্ছে ডেমোক্র্যাটরা, সারা পৃথিবীতে তারা করেছে, যার ফলে তারা যুদ্ধ করতেই হয় তাদের। সেই ক্ষেত্রে যেহেতু ট্রাম্প বলেছে যে আমরা ডিপ স্টেট করবো না, বা অনেকের পদচ্যুত করছি, বাংলাদেশের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলিতে কি প্রভাব পড়তে পারে সেই জায়গাটা আলোচনা করতে চাই। বাংলাদেশ নিয়ে তো অনেকেই, বাংলাদেশের মানুষের ভিতরে এ নিয়ে কিন্তু অনেক আগ্রহ আছে, সেই বিষয়টাকে আমি জানতে চাই। যেহেতু ওখানে ভারতীয় বংশোদ্ভূত বেশ কয়েকজন আছেন, সেখানে তুলসী গাবার থেকে শুরু করে বেশ কয়েকজন আছে, সেক্ষেত্রে কী ধরনের অভিঘাত বা প্রভাব সৃষ্টি করতে পারে বলে আপনি মনে করেন বাংলাদেশে? না, এখানে দেখেন ট্রাম্প কিন্তু মানে সে একটু ওটা কি বললাম যে একটু স্বাধীন চেতা এবং একটু সে ডিপ স্টেট ধারবে না, মানে বলেই দিচ্ছে ক্যাম্পেইনে না, হ্যাঁ এগুলি একটু ধার ধারবে না। ওই যে ডোনাল্ড লু মার্কা লোক, হ্যাঁ এই অংশ, হ্যাঁ এই ধরনের লোক কিন্তু তার থাকবে না, এবং সেগুলি কেয়ারও করে না। হি ডাজন্ট কেয়ার এনিবডি, মানে সে মনে করে যে আই এম ইউনিক, আই এম সেপারেট, আই এম মাইসেলফ, এর বাইরে আর কিছু নাই। হ্যাঁ, আই এম দি প্রেসিডেন্ট, এমফেটিক দি লাগবে, আই এম দি প্রেসিডেন্ট। তো এখন এইগুলি হি ডাজন্ট কেয়ার, হি ইজ লিস্ট বদার্ড অ্যাবাউট অল দিস থিংস, এবং সে যেটা ভাববে সেটাই সে করবে, এখানে অন্য কোনো ব্যাপার নাই। হ্যাঁ,
যেমন ধরেন বাইডেন প্রশাসনের কি হয়েছিল, বাইডেন প্রশাসন কিন্তু ভার্চুয়ালি হি ওয়াজ গাইডেড বাই ডিপ স্টেট, হি ওয়াজ গাইডেড বাই সাম থিঙ্ক ট্যাঙ্কস, হ্যাঁ, তারপরে তাকে নানা রকমের পরামর্শ দিত, মানে ইয়ে করতো, এবং যে যার এজেন্ডা নিয়ে তাকে পার্সু করতো। এবং বাইডেন প্রশাসনের দেখেন কতগুলি মানে সেলফ কন্ট্রাডিক্টরি ব্যাপার আছে। তারা বলতেছে ডক্ট্রিন অফ ডেমোক্রেসি বলছে আর কি, হ্যাঁ, কিন্তু ফিলিস্তিনে দেখেন ওখানে ডেমোক্রেসি ডিও নাই, হ্যাঁ, ওখানে কমিউনালিজম আছে, হ্যাঁ, মানে ইহুদিবাদ বনাম আপনার ইসলাম। আবার অন্যান্য জায়গায় ইন দ্য নেম অফ ডেমোক্রেসি তারা নানা রকম ম্যানিপুলেশন করছে, নানা রকম। এবং ডোনাল্ড লু তো আমি বলি, ডোনাল্ড লু সাউথ এশিয়ায় যা করছে মানে এটা ক্ষমার অযোগ্য। পাকিস্তান থেকে শুরু করে এটি তো পরিকল্পনার অংশ, এগুলো আমি সেখানেই বলতে চেয়েছি না, কিন্তু ট্রাম্প প্রশাসনে এগুলো থাকবে না, বলেই দিয়েছে সেগুলো কিন্তু এর ভিতরে যে 3 জনকে অর্থাৎ অলরেডি ফায়ার করেছে, যেটা বার্নিকাট, টিপলিজ এবং হোগানকে ফায়ার করেছে, যারা আমি বলি, হ্যাঁ বুঝছি আমি। এখন কথাটা হচ্ছে যেমন ইন্ডিয়া, অনেকে মনে করে কি যে ইন্ডিয়া মোদির সাথে তার কি বলে যে খুব ভালো সম্পর্ক, সেই ইন্ডিয়া যা বলবে মানে ট্রাম্প তাই শুনবে, এরকম একটা। কারণ ট্রাম্প তো কিছুদিন আগে টুইট করছে ইন্ডিয়ার ব্যাপারটা, ব্যাপারটা কিন্তু ওরকম না। যেমন এবার কি হবে, এইবার সে যেটা করতেছে যে আমেরিকাতে যারা প্রেফারেন্স পাচ্ছে, যারা সুবিধা পাচ্ছে, ব্যবসায়িক সুবিধা পাচ্ছে, এই সুবিধাগুলো তারা পাবে না। এবং এই দেশগুলির মধ্যে কয়েকটা দেশ আছে, মেজর কতগুলি দেশ আছে, যেমন একটা ব্রাজিল, একটা ভিয়েতনাম, ইন্ডিয়া, চায়না, এই সুবিধাগুলো হি উইল কার্টেল, হ্যাঁ, সে বলতেছে। এখানে মোদি তার কাছে কোনো ফ্যাক্টর না, মোদি তার কাছে কোনো ফ্যাক্টর। এইটা এক্সিকিউট করতে গিয়া তার সাথে যেমন ধরেন, যেমন যে মোদি, এখানে একটু ইন্টারেস্টিং ব্যাপার আছে আমি বলি, মোদি যে দাওয়াত পেরোন, এটা কিন্তু আপনার খুব একটা প্রচলিত, মানে মানুষ খুব কথা বলতেছে যে মোদি কেন দাওয়াত পেরো না। এটার আমি একটু উদাহরণ দিয়ে বলি, খুব ইন্টারেস্টিং এটা। সেটা হচ্ছে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে কিন্তু এই যে মিত্র শক্তি, হ্যাঁ, আমেরিকা, রাশিয়া এবং আপনার ব্রিটেন, এ তো মিত্র শক্তি, তাহলে এর বন্ধু, 3 জনই বন্ধু। তো আমেরিকা যে জাপানে আণবিক নিউক্লিয়ার উইপন যে ব্যবহার করলো, এইটা শুধুমাত্র এই ওয়ারফেয়ারের কারণে না, এটা আর একটা উদ্দেশ্য ছিল। সেটা ছিল যে সোভিয়েত ইউনিয়ন তখন ক্রমোন্নতিশীল এবং সোভিয়েত ওয়াজ গোয়িং টু ইমার্জ এজ এ পাওয়ার। সে সোভিয়েত ইউনিয়নকে বোঝাই দিল যে দেখো আই অ্যাম এ নিউক্লিয়ার পাওয়ার, হ্যাঁ, তুমি বেশি বাড়াবাড়ি করো না, কারণ এই যুদ্ধ তো একসময় শেষ হয়ে যাবে। তাকে একটা আগাম থ্রেট দিয়ে রাখলো। তো এই যে মানে ট্রাম্পের যে ব্যাপারটা, ট্রাম্প মানে এইটাই বুঝাতে চাইলো যে দেখো তুমি আমার বন্ধু হইতে পারো, তুমি আমার সব কিছু হইতে পারো, কিন্তু মানে আমি তোমাকে ইগনোরও করতে পারি, যে দাওয়াত যে দিল না, আমি তোমাকে ইগনোরও করতে পারি। এইটা অ্যাজ ফার অ্যাজ মাই ইন্টারেস্ট ইজ কনসার্ন, আমি অন্য কিছু দেখব না। এইটাই হচ্ছে সিগন্যাল যে তুমি বন্ধু আছো ঠিক আছে, কিন্তু মানে এটা কোনো কন্ডিশনাল কোনো বন্ধুত্ব না, হ্যাঁ, এটা সে বুঝাই দিল আর কি। তো সে এই সমস্ত লোকের হয় কি, মানে যারা একটু মানে স্টান্ট মেকিংয়ের যাদের একটা থাকে, মানে অভ্যাস থাকে, তাদের দ্বারা খারাপ কিছু হইতে পারে, আবার ভালো হইতে পারে। এটা কিন্তু মানে টু ওয়ে ট্রাফিক। হ্যাঁ, দেখা গেল যে এমন ভালো কিছু করছে যেটা হয়তো একটা সাধারণ অ্যাভারেজ আমেরিকান প্রেসিডেন্ট করবে না। হ্যাঁ, যেমন কতগুলো তো আমরা নির্জীব প্রেসিডেন্ট দেখছি আমেরিকাতে, যেমন জিমি কার্টার, হ্যাঁ, একটা নির্জীব টাইপের প্রেসিডেন্ট ছিলেন, নির্বিবাদী ছিলেন, নির্বিবাদী, আমি নির্জীবী বলবো। তো আমেরিকার মতো প্রেসিডেন্ট যেটা, হি ইজ দ্য স্ট্রংগেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, এবং কি বলে যে যে সারা পৃথিবীকে কন্ট্রোল করে, সেই সাইকির জিমি কার্টার ছিলেন না, বা আরো অনেকে উইড্রো উইলসনও ছিলেন না। যাই হোক, এখন আমরা যেটা মানে দেখবো আর কি, আমরা যেটা যেমন ধরেন যে এই উনি যে অ্যাপয়েন্টমেন্টগুলি দিচ্ছেন, এই অ্যাপয়েন্টমেন্টগুলি যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে কিন্তু বুঝতে পারবো যে তার আসলে যেমন ধরো হিউম্যান রাইটসের যাকে দায়িত্ব দেই, শি ইজ এ সিক লেডি, বাট খুব অ্যাডামেন্ট, খুব স্টাবর্ন, এবং তাকে মানে করা কি বলে, ভেঙে ফেলা খুব কঠিন, এত শক্ত উনি আর কি। হ্যাঁ, উনি যা মনে করবেন সেটাই করবেন, সেটাই করবেন। আর অন্যান্য অ্যাপয়েন্টমেন্ট আমি তো ফলো করছি। আমি আসবো ডক্টর রাকিব আল হাসান, আপনি বলুন যে এই যে এখানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসলো এবং বাংলাদেশের মানুষের মধ্যে আগ্রহ আছে, আমি আগেই বলেছি। অন্যটি দিক হচ্ছে যে ট্রাম্প ক্ষমতায় আসার আগে যেটি
ছিল যে 31 অক্টোবর ট্রাম্প একটি টুইট নিশ্চয়ই আপনার মনে আছে, যেখানে বাংলাদেশের হিন্দু এবং মাইনরিটি সম্পর্কে সে কন্ডেম করেছে, এবং তিনি একটা জায়গায় বলেছেন হুইচ রিমেইনস ইন এ টোটাল স্টেট অফ ক্যাওয়াস, ট্রাম্প বলেছিলেন। অন্যদিকে তুলসী গাবার, যিনি ইন্ডিয়ার প্রধান ছিলেন আগে, বর্তমানে সিআই প্রধান হচ্ছে, তার একটা স্টেটমেন্ট ছিল, নিশ্চয়ই জানেন, ট্রাম্পস নিউ addition to his cabinet had previously condemned the atrocities against Hindu in Pakistan and Bangladesh, এবং এই বিষয়গুলো আছে, এবং তারা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের প্রভাবশালী পর্যায়ে থাকছে, এবং এর ভিতরে 3 জনকে বহিষ্কার করা হয়েছে, আপনি জানেন, পদচ্যুত করা হয়েছে। সেই ক্ষেত্রে নিরপেক্ষভাবে কি আলোচনা করা যাবে, কি হতে পারে তৃতীয় বিশ্বের মতো উন্নয়নশীল দেশগুলো, বাংলাদেশ বা অন্যান্য মধ্যপ্রদেশগুলোতে কি অভিঘাত সৃষ্টি হতে পারে বা কি পড়তে পারে? আচ্ছা, আমি ওনার একটু কথা থেকে টান দিই, সেটা হচ্ছে কি নরেন্দ্র মোদীকে উনি বন্ধু বা শত্রু যাই বলেন না কেন, আসলে জিও পলিটিক্যাল যদি হিসাব করেন বা ওয়ার্ল্ড রাজনীতি হিসাব করেন, পার্মানেন্ট কোনো বন্ধু শত্রু কোনো কিছুই নেই। আর ট্রাম্প আসলে হচ্ছে একজন ট্রানজ্যাকশনাল পার্সন, ট্রানজ্যাকশনাল পলিটিশিয়ান। তার সাথে যার ট্রানজ্যাকশন ভালো হবে সে তার বন্ধু হবে। এখন সেটা XYZ, সে এটা কোনো ম্যাটার করে না, নাম্বার 1 কথা। নাম্বার 2 হচ্ছে কি, ধরেন ব্যাপারটা হচ্ছে কি, আমরা যে তৃতীয় বিশ্বের যে দেশগুলো, আমরা যে বাংলাদেশ নিয়ে খুব চিন্তা করি, ধরেন আমাদের বাংলাদেশের একটা খুব ধারণা আছে, আমরা গত টার্মও দেখেছি জো বাইডেনের আমলে, বাংলাদেশের সাধারণ মানুষ কিংবা বাংলাদেশের পলিটিশিয়ানরা কিংবা বাংলাদেশে যারা ক্ষমতাধীন যারা রয়েছে, তারা মনে করে যে বাংলাদেশের জন্য আমেরিকার প্রেসিডেন্টের কোনো ঘুম নেই। আলটিমেটলি এটা একটা খুব ভ্রান্ত ধারণা। আপনি যদি দেখেন, বাংলাদেশকে এমনও হতে পারে যে আমেরিকান প্রেসিডেন্টের যদি আপনি হুট করে তাকে জিজ্ঞেস করেন যে বাংলাদেশ কোথাও অবস্থিত, সেটা জানবেও না। তো ব্যাপারটা হচ্ছে কি, ইভেন জিওপলিটিক্যালি যদি বলেন, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ নেপালের চেয়েও বাংলাদেশের ইম্পর্টেন্স কম, কারণ নেপালে তার টুরিস্ট আসে এবং তার প্রত্যেকটা টুরিস্টের নিরাপত্তা নিশ্চিত করতে, বাংলাদেশে তো টুরিস্টও আসে না। তো সুতরাং হচ্ছে কি, বাংলাদেশ নিয়ে যে এরকম কেওয়াস তৈরি একটা করা হচ্ছে, এবং এই বাংলাদেশের কেওয়াসটা আমার কাছে মনে হচ্ছে না যে খুব বেশি আমেরিকার মাথা ব্যথার কারণ। তার প্রধান কারণ হচ্ছে কি, তখন মেক আমেরিকা গ্রেট এগেইন এবং আমেরিকার যে ফার্স্ট আমি বলতে চাই, আমি তো বলছি আমেরিকান যে পলিসি, বাংলাদেশ নিয়ে মাথা ঘামানোর ট্রাম্পের কোনো প্রয়োজন নেই, নামও জানি এটা ঠিক আছে, কিন্তু আমেরিকান যে স্টেট পলিসির কথা বলেছি, ডিপ স্টেটটাকে ক্লিন আপ করছে, এবং এখানে ভারত একটি গুরুত্বপূর্ণ দেশ, তৃতীয় বৃহত্তর শক্তিশালী দেশ, সেই ক্ষেত্রে এই সমস্ত দেশের উপর কীভাবে পড়তে পারে। বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে ডেমোক্র্যাটদের একটা ভালো রিলেশন ছিল, আমরা জানি সকলে সম্মানিত রিলেশন ছিল, সেই জায়গাগুলোতে আমি একটু পিন পয়েন্ট করতে চাই। আচ্ছা, আমিও সেই প্রসঙ্গে আসতে চাই। সেটা হচ্ছে কি, আপনি বলেন, ধরেন 2016 সালে যখন এই ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইনে কিন্তু আমাদের এখনকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কিন্তু বলেছেন যে অন্ধকার যুগে পৃথিবী প্রবেশ করছে, যিনি বিল ক্লিনটনের একটা নির্বাচনী প্রচারণা গিয়ে হিলারি ক্লিনটনের জন্য তিনি কথা বলেছেন। কিন্তু আলটিমেটলি হচ্ছে কি, ধরেন যারা সুপার পাওয়ার বা সুপার ক্ষমতাধর ব্যক্তি, তারা আসলে কোনো ইগো নাই। এখন ধরেন আপনি যদি ইগো নিয়ে কাজ করেন, তাহলে পৃথিবী শাসন করতে পারবেন না, নাম্বার 1 কথা। নাম্বার 2 হচ্ছে কি, আপনি দেখেন এই 16 সালে কি বলেছে, 17 সালে কি বলেছে, এগুলা ট্রাম্পের ধার দ্বারা কোনো দরকার নেই। ট্রাম্প টোটালি ট্রানজ্যাকশনাল একজন ব্যক্তি, এবং এখানে আপনি ইন্ডিয়াকে এখন যে প্রেশার সে করতেছে, আপনি দেখেন ইন্ডিয়ার পণ্যের উপরে ইন্ডিয়ার সাথে $20,000 কোটি একটা ট্রানজ্যাকশন রয়েছে। আপনি যদি সেখানে 200% ইন্ডিয়া শুল্ক আরোপ করেছে, এবং ইন্ডিয়াকে বলা হয়েছে তুমি শুল্ক কমাও, এবং শুল্ক যদি ইন্ডিয়া কমায় তাহলে 2028 সালের মধ্যে ইন্ডিয়ার গ্রস জিডিপির 0.1% কমে যাবে, এবং ইন্ডিয়া আছে সেটা নিয়ে মাথা ব্যথার কারণ। আপনি যদি দেখেন বাংলাদেশের যে এই ধরনের প্রপাগান্ডাগুলো চলতেছে, বা বাংলাদেশের মাইনরিটি ইস্যু নিয়ে বা বাংলাদেশের ডেমোক্রেটিক রাইটস নিয়ে ইস্যু চলতেছে, অলরেডি বাংলাদেশ ইলেকশনের পক্ষ কথা বলা, সেই ইস্যুগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই, যেহেতু আগ্রহ আছে মানুষের, সে আগ্রহ আছে এবং সেগুলোর জন্য কথা উঠছে। সেটার জন্য হচ্ছে কি, ধরেন বাংলাদেশকে তারা ইলেকশনের জন্য চাপ দিবে, বাংলাদেশকে ধরেন আপনার ওই লেবার রাইটস নিয়ে চাপ দিবে, বাংলাদেশের মিগ্রেন্ট যে H1 ভিসার অধীনে বাংলাদেশে রয়েছে, আপনার H1B ভিসা যে ভিসাটি রয়েছে, সেই ভিসার অধীনে সবচেয়ে বেশি কাজ করে ইন্ডিয়ানরা। আমেরিকা এবং কানাডা দুইটাতে আইটি সেক্টরের পুরো দখলটা তাদের দখলে, সেখানে বাংলাদেশিরা রয়েছে। সুতরাং এটা একটা কোলাটারাল ড্যামেজ হবে, মেডিকেল সেক্টরও তাই। ইভেন আপনি যদি দেখেন, এটা একটা কোলাটারাল ড্যামেজ, এটা শুধুমাত্র যে বাংলাদেশের জন্য হবে, নট রাইট দ্যাট, মানে না, একটা পলিসি এনএস যখন করে তখন সকলের জন্যই হয়, সকলের জন্য। আমি সেই প্রসঙ্গে আসি, সে সকলের জন্য হয়, সেটার আমি ভালো খারাপ দুইটাই দেখতে চাই। আপনি যখন খারাপটা যদি চিন্তা করেন, তাহলে ধরেন এ ধরনের রাইটস হলে তার শুল্ক বেড়ে দেবে, তার পণ্য আমদানি রপ্তানিতে একটা ঘাটতি পড়বে, এগো ধরনের অনেক ধরনের সমস্যা হতে পারে। এবং আমাদের হিউম্যান রাইটসে যদি ধরেন, এখন এরা তো আসলে কোনো ফরেন পলিসিতে আসলে আপনি প্রত্যেকটা বাস্কেটে আপনি ডিম রাখতে হয়, একটা বাস্কেটে তারা রাখে না। এখন আমরা বাংলাদেশিরা যদি একটা বাস্কেটে যদি ডিল করি, তখন আমরা বিপদে পড়বো। এখন বাংলাদেশে যারা বর্তমান ক্ষমতাসীন ইন্টারিম গভর্নমেন্ট কিংবা পরবর্তী যারা ক্ষমতায় আসবে ইলেক্টেড হয়ে, বড় রাজনৈতিক দলগুলো যখন, এখন তাদের পলিসি মেকিং যদি তারা সেভাবে ডিল করতে পারে, তাহলে আমার তো মনে হচ্ছে না যে কোনো বেশি প্রবলেম পড়বে। আর একটা জিনিস হচ্ছে কি, ধরেন আপনার এই কোলাটারাল ড্যামেজগুলোর কারণে এটা অন্য প্রভাবশালী কারণ হচ্ছে কি, বাংলাদেশ তার থার্ড লেয়ারে, আমি আবারও রিপিট করতেছি, বাংলাদেশ তার থার্ড লেয়ারে, তার ফার্স্ট লেয়ারে যে বাণিজ্য যুদ্ধ, তার AI যুদ্ধ, তার সাইবার যুদ্ধ, তার জীবাণু যুদ্ধ, যেটা আমরা কোভিড তার লাস্ট পিরিয়ড আমরা দেখেছি। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে, এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা
ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। বিশেষ করে ট্রাম্পের টুইট, অন্যদিকে 3 জন ডিপ্লোম্যাটের পদত্যাগ, পরবর্তী পর্যায়ে আপনি ডিপ স্টেট থেকে বেরিয়ে আসা, ভারতের সঙ্গে তাদের রিলেশন অর্থাৎ ট্রাম্প প্রশাসনের রিলেশন এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে ভারতীয় বংশোদ্ভূতদের প্রভাব, এক্ষেত্রে কী ধরনের প্রভাব পড়তে পারে সাউথ এশিয়ার রাজনীতিতে বা বাংলাদেশে? আচ্ছা, এটা একটু পরে বলি। ইমিডিয়েট যে প্রবলেমগুলো হবে আমার সেটা একটু বলি। সেটা হচ্ছে যে ইমিডিয়েট হচ্ছে যে ইমিগ্রেশন, যেটা অভিবাসন, যেটা হ্যাঁ, যেমন ক্লিন্টন বলছিল যে ইমিগ্রেশন ইজ দ্য স্ট্রেংথ অফ আমেরিকা, আর এ বলতেছে যে ইমিগ্রেশন ইজ দ্য উইকনেস অফ আমেরিকা। এই জায়গাটা কিন্তু একটা ডিফারেন্ট। তো এখন ধরেন যে আমাদের সমস্যা যেটা, আমাদের তো অনেক ওখানে অভিবাসী আছে এবং তারা মানে নির্বিচার ইনডিসক্রিমিনেটলি যদি সে অ্যাকশনে যায়, সে একটা টার্ম বের করছে কি ইমিগ্রেন্ট ক্রাইম, মানে ইমিগ্রেন্টদের অপরাধ। তো ইমিগ্রেন্টদের অপরাধ, যারা অপরাধী, যারা যেমন পাকিস্তানি কিছু আছে, ব্ল্যাক কিছু আছে, অপরাধীদের ব্যাপারে অ্যাকশন নেবে। কিন্তু যারা আমেরিকার রুলস অ্যান্ড রেগুলেশন এবং তাদের সোশ্যাল অর্ডার মেনে চলে, তাদের বিরুদ্ধে কেন সে অ্যাকশনে যাবে? এটা একটা বড় ব্যাপার। আর একটা ইমিডিয়েট আমাদের একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে ক্লাইমেট থেকে যে সরে আসলো, এই যে ট্রাম্প যে সরে আসলো, এখন এটা আমাদের জলবায়ুর যে ফান্ডগুলি আমরা পাইতাম, হ্যাঁ, এটা যেহেতু আমেরিকা সরে গেল, এখন কিন্তু আমাদের ফান্ড ক্রাইসিস হয়ে যাবে এবং ক্রাইসিস হয়ে যাওয়ার পরে আমরা জলবায়ু কীভাবে মোকাবেলা করব, কী করব, এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়ছি আমরা। আচ্ছা, গেটো এটা ইমিডিয়েট যেটা আর কি। এখন আলটিমেট যেটা আপনি বললেন, সেটা যে দেখেন, আমি আগের টার্মে যেটা বললাম যে মনে হচ্ছে যে বাংলাদেশ নিয়ে কিছুই না, এটা মনে হইতে পারে আর কি। ব্যাপারটা কিন্তু সেরকম না। ব্যাপারটা সেরকম না এই অর্থে যে, যেমন ধরেন যে ডিপ স্টেট তো সে মানে এলিমিনেট করে দিল এবং পরবর্তীতে তার অ্যাকশনগুলি, এই যে 3 জনকে ফায়ার করা, তারপরে আপনার মানে পিটার হাসের বিরুদ্ধে তদন্ত হওয়া, এবং আই থিঙ্ক ডোনাল্ড লু উইল অলসো বি টেকেন ইনটু টাস্ক ইমিডিয়েটলি। দেখবেন ডোনাল্ড লু উইল বি টেকেন ইনটু টাস্ক। তো এই যে ব্যাপার, পাকিস্তানে যে ডিভাস্টেট করলো, শ্রীলঙ্কা, ডোনাল্ড লু তো সাউথ এশিয়া থেকে জ্বালায় খাইছে, হ্যাঁ, একদম জ্বালায় খাইছে আর কি। যাই হোক, মানে এখন হি উইল বি টেকেন ইনটু টাস্ক, হ্যাঁ। তো পিটার হাস তো অলরেডি মানে ইজ আন্ডার ইনকোয়ারি। তো এখন এই জিনিসগুলোতে এগুলো কিছু জিনিস সিগনিফাই করতেছে, হ্যাঁ, সিগনিফাই করতেছে। এবং দেখেন একটা জিনিস আমরা ফলো করছেন কিনা আমি জানি না, ট্রাম্পের যারা ক্লোজ অ্যাসোসিয়েট এখন যারা, তাদের মধ্যে কিন্তু প্রো ইন্ডিয়ান আছে, আবার মানে অ্যান্টি ইন্ডিয়ানও আছে, হ্যাঁ, মিক্সচার কিন্তু একটা। এখন উনি দুই পক্ষেরই শুনে ওনার তো একটা নিজস্ব বিবেচনা আছে যে কি করা যায়। তারপরে ধরো ওখানে আমেরিকাতে যে হিউজ অ্যামাউন্ট অফ ইন্ডিয়ান, এবং তারা তো কতগুলি আইটি সেক্টর এবং মেডিকেল সেক্টর দখল, 33% বোধহয় আইটিতে আর 36 বোধহয় কি পয়েন্টগুলোতে আছে, তাই না? তো ওদেরও তো একটা ব্যাপার আছে। তো আর মানে বাংলাদেশের তুলনায় অত্যন্ত আর একটা ব্যাপার খুব, মানে এটা একটু বড় ব্যাপার, যেমন যে আমাদের যে প্রফেসর ইউনুস, আমাদের চিফ অ্যাডভাইজার, তার সাথে তো ট্রাম্পের সম্পর্ক ভালো না, মানে বলাই যায় ভালো না, ইন দি সেন্স যে আপনার ইনি তো আপনার ক্লিন্টনের বন্ধু, হিলারির বন্ধু, তারপরে ক্লিন্টন ফাউন্ডেশনে ফান্ডিং করে, এরকম একটা কথাও আছে ইত্যাদি। ফলে ট্রাম্পের তার সাথে সম্পর্ক ভালো না। এইটাকে যদি উনি পার্সোনালি নিয়ে নেন, হ্যাঁ, তাইলে কিন্তু এই সিচুয়েশন একটু অন্যরকম হইতে পারে। 1, 2 নম্বর হচ্ছে আমেরিকার তো একটা আছে, মানে কি বলে যে ওই ওয়ার অন টেরর, হ্যাঁ, মানে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, যেটা বাইডেন টোটালি সাবসাইডেড করে গিয়ে উনি ডক্ট্রিন অফ মানে ডেমোক্রেসি নিয়ে আসছেন আর কি। যাই হোক, এখন ওয়ার অন টেরর যদি তারা ধরেন যে বাংলাদেশে যদি আলট্রা কোনো ফোর্স এখানে ডেভেলপ করতে থাকে, হ্যাঁ, যদি করে আর কিছু সিমটম তো আমরা দেখি, সেক্ষেত্রে ট্রাম্পের অ্যাটিটিউড কী হবে, তার ওয়ার অন টেররটা মানে কি কতটুকু তিনি কার্যকর করবেন, সেটাও একটা ব্যাপার আছে। সব কিছু মানে হলো কি, মানে সবচেয়ে বড় ব্যাপার হলো যে ট্রাম্প তো আর বাংলাদেশ নিয়ে মাথা ঘামায় না, পলিসির বিষয় না, মাথা আসলে ঘামানোর দরকার না। দি গ্লোব ইজ ভেরি লার্জ, এত দেশ। এটা হয় কি, মানে ধরেন বাংলাদেশ নিয়ে যারা কনসার্ন, অন্যান্য দেশ যে কনসার্ন, যেমন ইন্ডিয়া কনসার্ন, এখন ইন্ডিয়া তাকে মানে বোঝানোর চেষ্টা করবে বা তাকে ব্রিফ করবে বাংলাদেশ নিয়ে, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে সেগুলিতে উনি কতটা কনভিন্স হবেন, সেটা একটা বড় ব্যাপার। বা যেমন ধরেন যে তুলসী গাবার্ড তো আপনার মানে একেবারেই কি বলে যে মানে আমাদের বর্তমান গভর্নমেন্টের বিরোধী আর কি, হ্যাঁ, তেমনি তো কি বলে যে হিন্দুত্ববাদী যে ইসকনের তার তো এখন তুলসী গাবার্ডের একটা প্রভাব থাকবে, ইন্ডিয়ানদের একটা প্রভাব থাকবে,
হ্যাঁ, মানে ওয়েদার মানে প্রাইম মিনিস্টার অর এনিবডি এলস। তো এই সমস্ত বাইরের যে ফ্যাক্টরগুলি আছে, সেই ফ্যাক্টরগুলো যারা বাংলাদেশকে নিয়ে যাদের চিন্তা আছে, তারা ট্রাম্পকে কিভাবে কনভিন্স করে, তারা কিভাবে কনভিন্স করতে পারে কি পারে না, দ্যাট উইল ডিটারমিন দি ফিউচার পলিটিক্স অফ আমেরিকা, মানে অ্যাবাউট বাংলাদেশ। এটা আমার কাছে মনে হচ্ছে আর কি। উইল হোপ ফর দি বেস্ট অ্যান্ড প্রিপেয়ার ফর দি ওয়ার্স্ট। ধন্যবাদ। শাকিল চৌধুরী, আপনি কি বলবেন এ প্রসঙ্গে? উনি কয়েকটা পয়েন্ট এনেছে, আমি তিনটা জিনিস বলতে চাই। একটা হলো যে ইন্ডিভিজুয়াল এফেক্ট এবং ইন্ডিভিজুয়াল ইনিশিয়েটিভ, গ্রুপ ইনিশিয়েটিভ, কান্ট্রি ইনিশিয়েটিভ। আপনি একটা কথা বলেছেন যে ডক্টর ইউনূসের সাথে ব্যক্তি, এই সম্পর্কটা তো ব্যক্তিগত সম্পর্কের কারণে রাষ্ট্রীয় সম্পর্কে হয়তো প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। এই তো প্রেসিডেন্ট ট্রাম্পের মতো একজন লিডারের কাছে ব্যক্তিগত ইনফ্লুয়েন্সটা কাজ করতে পারে, বিকজ হিজ টিম ইজ সামহাও ম্যানেজ অর ইনফ্লুয়েন্সড বাই দি ইন্ডিয়ান অরিজিন আমেরিকানস। এটার একটা ভূমিকা আছে, কারণ আমরা থাকতেই পারে, খুবই স্বাভাবিক। আপনার ঘরে যদি যার 5টা লোক কাজের লোক থাকে, আপনাকে যদি বলে দাদা ওকে একটু সাপোর্ট করতে চাই, আপনি বলবেন যে ঠিক আছে, আপনার তো কোনো লস নেই, আপনার তো ওটা কোনো কনসার্ন নয়। বাংলাদেশটাও ঠিক আমেরিকান পারসেপটিভে খুব একটা কনসার্ন যে তা কিন্তু নয়, খুব গুরুত্বপূর্ণ মানে পজিশন আমার নেই। সে কারণে আনুষঙ্গিক যে তার টিম মেম্বার্সগুলো যারা আছেন, যারা ইনফ্লুয়েন্সার আছেন, যারা তার থিঙ্ক ট্যাঙ্কে আছেন, শুধু যে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনেই নয়, পুরো ওয়ার্ল্ডের ফিনান্সিয়াল লাইফ লাইনে কিন্তু ইন্ডিয়ানদের কিন্তু বেশ বড় একটা প্রভাব আছে। এইটাতে কিন্তু আপনি যে ডোনেশনের কথাটা বলছিলেন, জলবায়ু বিষয়ক যে ফান্ড, আরেকজন 100 টাকা পাবে না, আমিও সাথে 50 টাকা পাবো না। এটা ইন্ডিভিজুয়াল আমার জন্য নয়। আমার জন্য হবে কি, ওই লোকটা যদি বলে যে আপনি যে 100 টাকা দেবেন, 100 টাকাটা ওই বাংলাদেশকে না দিয়ে ওরে দেন, ওর সাথে আপনার খাতির বেশি, এটা কাজ করতে পারে। দ্যাটস ডিফারেন্ট ইস্যু। আর যেটা হবে যে আপনি যেটা বলছেন যে পার্সোনাল কালেকশনের কারণে মোদি কিন্তু ন্যাশনালি বেনিফিটেড হন নাই, তার সাথে ব্যক্তিগত সম্পর্কের কারণেও। কারণ এই যে ইমিগ্রেশনের ইস্যুতে বেশি এফেক্ট করবে মেক্সিকোকে, ইন্ডিয়াকে, আমরা আরও অনেক কমে, অনেক নিচে, কিন্তু বন্ধুত্বের কারণে বেনিফিটেড হয় নাই। বেনিফিটেড হবে তখন যখন সে জেনারেল ইস্যুতে আসবে, এসে যদি মনে করে, তারা যদি একে ইনফ্লুয়েন্স করে এবং তিনি যদি এটাতে ইনফ্লুয়েন্সড হন। এর আগে একটা টুইট আমরা দেখেছি, আমরা জানি টুইটগুলো রেডি করে তো তার অফিস দেয়, সেক্রেটারিয়াল বা প্রেস উইং রেডি করে দেয়, এখানে ইনফ্লুয়েন্সটা হবে। এই ইনফ্লুয়েন্সে কাজে দিবে কিনা। আর ব্যক্তিগত যেটা বলছিলাম, ব্যক্তিগত ড্যামেজ, ডক্টর ইউনূস ইজ এ ইন্টারিম গভর্নমেন্ট হেড অফ দি কান্ট্রি। বাংলাদেশকে যদি আমেরিকা মনে করে যে একটা এলি কান্ট্রি হওয়া উচিত তাদের জন্য, মডারেট মুসলিম, এই কনসেপ্টটা প্রেসিডেন্টটা কতটা ক্যারি করবেন আমি ডাউটফুল, কারণ উনি এইসবের মধ্যেই নাই, উনি শুধু ব্যবসার মধ্যে। যে কারণে ইলন মাস্ক সবচেয়ে বেশি এই মুহূর্তে তার কাছে সবচেয়ে কাছের এই জায়গাগুলোতে না, তাকে অনেক কিছু দায়িত্ব দিয়েছেন, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু ইলন মাস্ক জাকারবার্গকে যেভাবে সে মূল্যায়ন করছে, ইলন মাস্কের আপনি দেখেন করবে, মানে আপনি দেখবেন এখন, কারণ ইলন ওই যে আপনার ওই যে কি ওয়াল টল তোলার ব্যাপার আছে না, তখন কিন্তু ফান্ডিং এর ইস্যুসগুলো আসবে, দেখবেন আরো সামনে আসবেন, কারণ তিনি ব্যবসায়ী মানুষ। আমরা আমাদের অর্থনীতিতে যেটুকু প্রভাব পড়বে এটা রাজনৈতিক কারণে পড়বে। এই রাজনৈতিক কারণে আমাদের ডিপ্লোমেসি ইজ ভেরি ভেরি উইক। আমেরিকার সাথে ফাইট করার জন্য ইন্ডিয়ান ডিপ্লোমেসি যেভাবে খুব প্রোঅ্যাক্টিভ, আমাদের এরা হাফ হার্টেড মাজাবাঙ্গা লোকজন যা ওখানে আছে, তাদের এক হলো মন মানসিকতার মধ্যে পুরোপুরি কিন্তু পুরো ফোকাসড নয়, এই ইন্টারিম গভর্নমেন্টেও নয়, এবং পোস্ট ইন্টারিম যে গভর্নমেন্টের কনসেপ্ট যেটা আমি দেখছি, আমরা যেটা ফিল করি, যে আপনি যদি ইমিডিয়েট রেজিমকে যদি আমি ডিজোন করে যদি সামনের দিকে পলিটিক্সটাকে নিয়ে যেতে চাই, সেই ফিলোসফিতে যে মোটিভেশন অফ দি ডিপ্লোমেসি, এটার ভীষণ অভাব। আমি কিন্তু 8-10টা দেশে ইতিমধ্যে বলতে চেয়েছেন যে বাংলাদেশের ডিপ্লোমেসির সেই যে দুর্বলতা আছে, যেটা ইন্ডিয়ানদের যে এফিসিয়েন্সিটা আছে, শিওর। এবং শুধু আমি শেষ করে বলি, এই কথাটা হচ্ছে এই কারণে ইন্ডিয়ান ডিপ্লোমেটরা আপনার বাড়িতে যখন যায়, গিয়ে জিজ্ঞেস করে আপনি কি চাল খান, এটা কি ইন্ডিয়ান না পাকিস্তানি না বাংলাদেশি। আর আমাদের এরা জিজ্ঞেস করে যে এই শার্টটা করতে গিয়ে কিনেছেন, মানে ওই ভালো বিউটিফুল জিনিসটা তার আকর্ষণ করে, তার মার্কেট প্রমোশনের চিন্তাটা সে করে না। আমি কিন্তু এগুলো থাইল্যান্ড অনেক জায়গাতে প্রোগ্রামগুলোতে গেলে দেখছি, ইন্ডিয়ানরা যেভাবে তার নেশনকে প্রমোট করতে যায়, আমার লোক কিন্তু তার নিজেকে প্রমোট করতে যায় বেশিরভাগ ক্ষেত্রে। আর ডিপ্লোমেসির উইকনেসেসটা বললাম, আমরা প্রফেশনাল ডিপ্লোমেট তৈরিই করি না, আমরা দলবাজ ডিপ্লোমেট তৈরি করেছি, যে কারণে ও কিন্তু আগের কিন্তু রেজিমের ডিপ্লোমেট, সে যে এখন দেশটাকে যে রিপ্রেজেন্ট করবে, সে ন্যাশনাল ইস্যু তো তৈরি হয় না, সে তৈরি হয়েছে একটা রিজিম। আমি বলি
এবং জয়শঙ্করের মতো ডিপ্লোমেট তৈরি করতে মানে আমাদের এখানে তৈরি হইতে আরো অনেক বছর না, লাগবে। তা লাগলো, কিন্তু আচ্ছা, এখানে আমি একটু যোগ basic- করি না, এই যে পার্সোনাল রিলেশনের যে ব্যাপারটা বললেন না, এখানে আমি একটু বলি। সেটা হচ্ছে আপনি বললেন এটা খুব একটা গুরুত্ব দিলেন না। দেখেন না, মানে- দিলাম আমি বললাম যে না, এটা আমি বলি- personally না, একটা level না, আছে। আমি বলি যে ইফ ইউ গো ফর সাইকোলজিক্যাল অ্যানালিসিস অফ দ্য সিচুয়েশন, তাহলে দেখবো আমরা যে মানুষ মাত্রই বি হি অ্যান আমেরিকান, বাংলাদেশি, ইন্ডিয়ান, এনিওয়ার অফ দি ওয়ার্ল্ড, সেটা হচ্ছে কি ম্যান ক্যান হার্ডলি রাইজ অ্যাবাভ হিজ ইমোশন, ক্যান হার্ডলি রাইজ অ্যাবাভ হিজ ইমোশন। সো ট্রাম্প ইজ অলসো এ হিউম্যান বিং, তাই না? তারও তো কিছু ইমোশন আছে। আমি তো হি ইজ নট এ মেশিন, তাই না? তো যেহেতু তার ইমোশন আছে, এই যে ডক্টর ইউনূসের সাথে তার যে মানে এখন যে অ্যান্টাগনিস্টিক রিলেশন আর কি, যেটা আমরা জানি, এটা কিন্তু সেই আগের ইলেকশনের আগে, হ্যাঁ, তখন থেকে। একটা ডিফারেন্ট পার্টি ডিফারেন্ট ক্যান্ডিডেট হ্যাঁ। করেছে, কতটা বেয়ার করবে সেটা That's বেয়ার it. করবে এবং কিছু মানে লোক হয়তো ইনস্টিগেট করতে পারে এটাকে, এই যে আপনার সাথে ওই যে আগে দুশ্মনী ছিল স্যার, না, আগে বেসিক কোয়েশ্চেন ইজ মানে কুড হি রাইজ অ্যাবাভ হিজ ইমোশন No, অর নট, দ্যাট ইজ মানে ধন্যবাদ ডক্টর রাকিব আল হাসান। আপনি বলেন, আমি স্পেসিফিক দুটি প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে যে যেহেতু এখানে ভারতীয় ইনফ্লুয়েন্সার আছে ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনে, বাংলাদেশের ডিপ্লোমেসি ইন কম্প্যারিজন উইথ ইন্ডিয়া অনেকটা দুর্বল হওয়ার কথাই তাই অবস্থায় আছে। অন্যদিকে ইন্ডিয়ার বৈরী দেশ হচ্ছে পাকিস্তান, পাকিস্তানের সাথে বাংলাদেশের রিলেশন ক্রমাগতই ভালো হচ্ছে। পাকিস্তানের অভ্যন্তরীণ নানা রকম সংকট আছে, সেখানে সন্ত্রাস, জঙ্গিবাদ, বিভিন্ন কিছু আছে। এই ক্ষেত্রে ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স কি বাংলাদেশে কোনো ক্ষতি করতে পারে কিনা, আপনি সেখানে কি বলবেন? আচ্ছা, ট্রাম্পের যদি আমরা আগের আমল দেখি, তাহলে আপনি দেখবেন ট্রাম্পের আগের আমলে কিন্তু পাকিস্তান কিন্তু আইএমএফের লোন পায়নি, এবং আইএমএফের শুধু তাই নয়, আপনি যদি কাশ্মীর ইস্যুতে যখন ট্রাম্প যখন মধ্যস্থতা করতে এসেছিল, তখন সেই জায়গা থেকে কিন্তু ভারতে সেটাতে খুব আপত্তি জানিয়েছিল। এবং আপনি যদি দেখেন আমাদের এই সাউথ এশিয়ান রাজনীতিতে কিন্তু পাকিস্তানের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু চীন। তো যেহেতু ট্রাম্পের একটা চীন ঠেকাও নীতি আছে, এবং সেই চীন ঠেকার নীতির কারণে বাংলাদেশ চাইলেও আগামী দিনগুলোতে পাকিস্তানের সাথে খুব বেশি সক্ষতা করতে পারবে না, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে কি, আপনি যদি আমি একটু বেনিফিশিয়ারি দিকগুলো দেখতে চাই, অন্যরা তো অনেক ক্ষতিগ্রস্তদের অনেক কথা বলেছেন, আমি একটু বেনিফিশিয়ারি দিকগুলো দেখতে চাই। আপনি দেখেন কোয়াড, আইপিএস এবং হচ্ছে কি আপনার বার্মা অ্যাক্ট, তিনটা কিন্তু বাংলাদেশের জন্য না, কিন্তু ধরেন আপনি জিওপলিটিক্যালি যদি দেখেন, হ্যাঁ, তিনটাতে কিন্তু বাংলাদেশ বেনিফিশিয়ারি। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির জন্য আমি সেটা তো বললাম, আইপিএস, ইন্দো প্যাসিফিক জন্য কোয়াড এবং হচ্ছে কি আপনার বার্মা অ্যাক্ট। আপনি দেখেন বার্মা অ্যাক্টে চায়নার যে জান্তা জনদস্যু সামরিক অভিযান এবং হচ্ছে কি তাদের বাণিজ্য ঠেকানোর জন্য বার্মা অ্যাক্ট করা হয়েছিল, কিন্তু এটাতে কিন্তু আবার বাংলাদেশ বেনিফিশিয়ারি। আবার আপনি যদি দেখেন, যেহেতু আমি এখানে সম্ভাবনার দিকগুলো একটু বলতে চাই, ধরেন আপনি যদি দেখেন চীনেরকে বাণিজ্য ঠেকানোর যে নীতি, সেই বাণিজ্য ঠেকানোর নীতি যদি চীনের অনেক অর্ডার কিন্তু সেই ইন্ডিয়া পাবে, ইন্ডিয়া কিন্তু এই কারণে টেরিফ কমানোর চেষ্টা করতেছে, এবং ইন্ডিয়া যখন সেখানে যাবে সেখানে বাংলাদেশের জন্য একটা খাত তৈরি হবে, বাংলাদেশও সেখানে কিছু করতে পারবে। তো সুতরাং বাংলাদেশ যদি তার মার্কেট আপগ্রেড করতে হবে, শুধুমাত্র বাংলাদেশে দুইটা জিনিস এখন মাথা রাখতে হবে, সেটা হচ্ছে কি ট্রাম্পকে খেপানো যাবে না, কারণ ট্রাম্প যেহেতু খেপাটে, বাংলাদেশ দুইটা, আমি আগে বলেছি ট্রাম্প কিন্তু ট্রানজ্যাকশনাল। সুতরাং বাংলাদেশ যদি এখন মেক্সিকো বর্ডারে যদি কোনো রকম সেখানে যদি একটু নিউজ বা কিংবা একটু হাইলাইট করতে পারে, যেখানে শুনুন ভাই বাংলাদেশে কোনো বর্ডার এখানে অধিবাসী যাচ্ছে না, অধিবাসী, এবার বাংলাদেশে যারা সেখানে স্কলারশিপ নিয়ে যায় কিংবা যারা সেখানে ওই আপনি জন্মসূত্রে যেটা বলছেন সেটা যদি কমানো যেতে পারে, তাহলে ট্রাম্প খুব বেশি খেপবে না। আর একটা কথা হচ্ছে আপনি যদি দেখেন ট্রাম্পের সাথে যদি যেহেতু ট্রানজ্যাকশনাল বলছি, তো আগামী দিনগুলোতে বাংলাদেশ কিন্তু পাকিস্তান থেকে, আপনি যেটা বলছেন, পাকিস্তান থেকে সামরিক অস্ত্র কিনছে, টার্কি থেকে কিনতেছে, রাশিয়া থেকে কিনতেছে, ইন্ডিয়া থেকে কিনতেছে, এগুলো যদি একটা আমেরিকার সাথে একটু নেগোসিয়েশন করা হয়, তাহলে আমার ধারণা ট্রাম্প বাংলাদেশের প্রতি খুব বেশি ক্ষিপ্ত হবে না। ধন্যবাদ আপনাদের তিনজন আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক, স্বপ্ন ধরা নিবেদিত গণতন্ত্রের সংলাপ আজ এ পর্যন্তই। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।